প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, করোনা মহামারীর করোনা সংক্রমণের এ পর্যায়ে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ করা হয়েছে বা ছুটি বাড়ানো হয়েছে। পিএসসি, পিইসি, জেএসসি, জেডিসি সব পরীক্ষায় স্থগিত হয়েছে আগেই। ১৭ মার্চ থেকে এই ছুটি চলছে। আসলে করোনা সংক্রমণের পর থেকে আমাদের শিক্ষাসূচি বা শিক্ষাসূচি একেবারেই লণ্ডভণ্ড হয়ে গেছে। আমাদের প্রাথমিক পর্যায়ে প্রায় ২.৫ কোটি শিক্ষার্থী এবং মাধ্যমিক স্তরে ১.৫ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। আমরা আজ এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি শিক্ষাঙ্গন, ছুটি, ক্লাস আর পরীক্ষা। আমাদের আজকের অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক নেহাল আহমেদ, অধ্যক্ষ, ঢাকা কলেজ। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন শ্যামলকান্তি ঘোষ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। স্যার, আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করতে চাই অধ্যাপক আব্দুল মান্নান স্যারকে দিয়ে। স্যার, আপনার কাছে জানতে চাইব যে আজকে যে সিদ্ধান্ত হলো সংক্রমণের এই পর্যায়ে আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হলো, নিশ্চয়ই এর বিকল্প তো নেই। আসলে ক্ষতি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের, নিশ্চয়ই এর বিকল্প নেই। আপনি এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, তো আমার কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই? স্যার, আমরা তাহলে আপনার কাছে আবার আসব। আমরা একটু যেতে চাই অধ্যাপক নেহাল আহমেদের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে সিদ্ধান্তটি হলো সেই সিদ্ধান্তটিকে আপনি স্যার কিভাবে দেখছেন? নিশ্চয়ই এই ছাড়া আমাদের আসলে বিকল্পও তো নেই, যদিও আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। একুশে টিভির এবং পাশাপাশি একুশে টিভির যারা দর্শক আছেন তাদেরকে, এখন আজকে যে সিদ্ধান্তটা হলো যে ছুটি বাড়িয়ে দেওয়া হলো, সত্যিকার অর্থে এর বিকল্প একদম ঠিক আসছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? যে এখন আপনি একটু জোরে বললে আমরা হয়তো শুনতে পাবো। এখন ঠিক আছে? শব্দটা ঠিক আসছেই না এমনিতে মনে হয়। আমার কথা শোনা যাচ্ছে? জি, আমি শুনছি। শোনা যাচ্ছে, আমি শুনছি। আজকে যে সিদ্ধান্তটা হলো, এই সিদ্ধান্তের বিকল্প কিন্তু আমাদের কিছু ছিল না। কারণ অবশ্যই আমাদের কাছে আমাদের জীবন আগে। ছাত্রদের পড়াশোনা তো অবশ্যই দরকার, কিন্তু পাশাপাশি জীবন যদি না বাঁচে তাহলে পড়াশোনা কে করবে, কোথায় করবে, কি করবে? কারণ আমেরিকার মতো দেশে বা উন্নত বিশ্বে আমরা দেখেছি স্কুল খুলে দেওয়া হয়েছিল। স্কুল খুলে দেওয়ার পরে যে হারে তাদের সংক্রমণ আবার বেড়ে গেছে, অনেক জায়গায় কিন্তু স্কুল কলেজ বন্ধ করতে হয়েছে। আমাদের বাংলাদেশের বাস্তবতায় এটা তো চরম সত্য যে আমাদের শিক্ষার্থীরা যখন দীর্ঘদিন পরে স্কুলে যাবে, এবং বিশেষ করে কোমলমতি শিশুরা, আমরা বড়রাই অনেক কিছুই মানছি না। এই বাচ্চাদেরকে মানানো, স্বাস্থ্যবিধি মানানো, এটা খুবই কঠিন। একটা বাচ্চা ছেলের সাথে যখন আরেকটা বাচ্চা ছেলের দেখা হবে দীর্ঘদিন পরে, বন্ধুকে জড়িয়ে ধরবে। একজন ছাত্রী আরেকজন ছাত্রীর সাথে দেখা হবে দীর্ঘদিন পরে, একজন বান্ধবী আরেকজন বান্ধবীর সাথে দেখা হবে, সবাইকে জড়িয়ে ধরবে। এবং স্বাস্থ্যবিধি মানানো শিক্ষা প্রতিষ্ঠানে খুবই কঠিন। আমি আমার ঢাকা কলেজের কথাই যদি বলি, ঢাকা কলেজে 8টা হোস্টেল আছে এবং 8টা হোস্টেলের ছাত্ররা খুবই গাদাগাদি করেই থাকে এবং কমন বাথরুম ইউজ করে। একটা রুমে 4 জনের জায়গায় দেখা যায় অনেক ছাত্র থাকে, 10-12 জনও থাকে, এরকম অবস্থা হয়। এখানে আমরা স্বাস্থ্যবিধি মানব কিভাবে? এবং এই অবস্থায় আমাদের যে অবস্থা দেশের, এবং একটা মানে প্রচন্ড রকম অনেক মানুষের দেশ, সেই দেশে ছাত্ররা স্কুলে যাবে এবং তারা কিন্তু সেখান থেকে হয়তো রোগটা নিয়ে, এই বাচ্চাদের কিছু নাও হতে পারে, কিন্তু তারা বাসায় ফিরবে, তাদের বাবা মায়ের সাথে মিশবে, বাসায় হয়তো বা দাদা দাদি আছে তাদের সাথে মিশবে। একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কাজে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান ছুটি যে বাড়িয়ে দেওয়া হচ্ছে, এর বিকল্প এই মুহূর্তে আমার কাছে মনে হয় কিছু ছিল না। কারণ আমি সবসময় বলি, 1971 সালে আমরা যখন দেশ মাতৃকার জন্য যুদ্ধ করেছিলাম,
তখন কিন্তু আমাদের পড়াশোনা সবকিছু বন্ধ ছিল এবং অবস্থা ছিল না, কারণ তখন অনেকে জীবন বাঁচানোর জন্য অনেকে যুদ্ধে গিয়েছে, অনেকের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে পাক বাহিনী। সে অবস্থায় পড়াশোনার কথা কিন্তু আমরা ভাবতেও পারিনি। কিন্তু সময়টা পার করেছি। একটা পর্যায়ে যখন নতুন করে আবার দেশ যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হলো 1972 সালে নতুন করে আমরা যাত্রা শুরু করেছি। তো সেই রকম একটা যুদ্ধের মতোই তো আমরা পড়েছি। কাজেই আগে জীবনটাকে রক্ষা করতে হবে, সেই জীবনের বাস্তবতায় জীবনকে বাঁচানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং যার কারণে আমি মনে করব যে এই মুহূর্তে যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন সেটা খুবই যৌক্তিক এবং খুবই প্রাসঙ্গিক এবং আমাদের ছেলে মেয়েদের স্বার্থে। এবং ছেলে মেয়ে, একটু আগে যেটা বললাম, শুধু ছেলে মেয়ে না, এটা ছড়িয়ে পড়ে পরিবার পরিজনের মধ্যে, বিশেষ করে যে পরিবারে বয়স্ক জনেরা আছেন। একটা বাচ্চা শিশু যখন বাসায় ফিরবে, তার দাদা দাদু যদি থাকে অবশ্যই তাদের কাছে যাবে। তারা কি এত কিছু মানতে পারবে? মানতে পারবে না। যেহেতু মানতে পারবে না, কাজে আমাদের আবার স্যার আমরা তো বারবার বলা হচ্ছিল যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করা বা শ্রেণীতে যাওয়া, কিন্তু সেটাই বা কতখানি সম্ভব? আমাদের ক্লাসেও তো স্যার গাদাগাদি করে বসা, সব স্কুলে তো আর আসলে এক বেঞ্চে একজন ছাত্রকে বসানোর মতো অবস্থা নেই, সেটাও তো বাস্তব সম্ভব না। কথা। যেমন আমি তো মাঠের কর্মী, ঢাকা কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছি। যেটা বললাম, আমাদের ক্লাসগুলো যখন চলে তখন কিন্তু ছাত্ররা একদম ক্লাস ভর্তি থাকে এবং সেখানে তারা মাস্ক সমস্ত প্রিপারেশন নিয়ে আসলো, কিন্তু সত্যিকার অর্থে যে ডিস্টেন্স মেনটেন করা, এটা তো কিভাবে আমরা করব? এবং এমনও ক্লাসে যদি আমরা অর্ধেকও করে নিই, যে ঠিক আছে অর্ধেক স্টুডেন্ট সকালে করলো, অর্ধেক স্টুডেন্ট বিকালে করবে, তারপরেও তো একটা বিশাল কাছাকাছি চলে আসবে এবং ছাত্ররা যখন কাছাকাছি সেই চলে আসবে, ম্যানেজমেন্ট ঢাকা কলেজ হয়তো করতে পারে, সারা দেশের সব কলেজের সারা তো দেশে- সেই সক্ষমতাটা নেই। সারা দেশের বাস্তবতায় সম্ভব না। এবং ঢাকা কলেজও এটা খুব কঠিন হবে, কারণ আমি এই যে আজকে সকালবেলা আমার অভিজ্ঞতা বলি, বেশ কিছু 10-12 কিন্তু অনার্স মাস্টার্সের ছেলে, তারা আসলো কলেজের ভিতরে। আমি যখন আমার অফিসে ঢুকছি তারা দাঁড়িয়ে আছে সামনে, একজনের মাস্ক পরা নেই। আমি তখন ধমক দিলাম, তোমাদের মাস্ক ছাড়া কেন এসেছো, বেরিয়ে যাও। তাড়াতাড়ি সবাই পকেট থেকে মাস্ক বের করেছে। এখন দেখেন, আমাকে দেখে যদি মাস্ক বের করে, করোনাটা কি প্রিন্সিপাল আসলো আর করোনা চলে আসলো, ব্যাপারটা কি রকম? তাদের এখনো আমি বলবো যে ছাত্ররাও অনেকের ভিতরে এই অসচেতন অবস্থাটা বিরাজ করছে জি এবং এরা কিন্তু অনার্স মাস্টার্স স্টুডেন্ট। কোমলমৃত শিশুদের ক্ষেত্রে তো এটা মেনটেন করা আরো খুব কঠিন হবে। তারা তো এগুলি বুঝবেই না। তারা মাঠে দৌড়াবে, বন্ধুর সাথে মিলবে, গলাগলি করবে। তারা যেমন আমার স্কুল পড়ুয়া ছেলে বা আমার স্কুল কলেজ পড়ুয়া মেয়ে, তাদেরকে তো আমি পাঠাবো না যে আগে জীবনের নিরাপত্তা হলো আগে, পড়াশোনা অবশ্যই করতে হবে। কিন্তু বাসায় থেকে আমরা চেষ্টা করছি, গার্জিয়ানরা চেষ্টা করবে, অনলাইনে ক্লাস হচ্ছে। সারা বাংলাদেশে হয়তো বা হচ্ছে না, কারণ সারা বাংলাদেশ তৃণমূল পর্যায়ে, শহরের দিকে হয়তো হচ্ছে, কিন্তু তৃণমূল পর্যায়ে সবখানে পৌঁছানো যাচ্ছে না। কিন্তু এই বাস্তবতায় আমি বলবো যে জীবনের চেয়ে বেশি কিছু না। জীবনকে আগে বাঁচাতে হবে, জীবনের স্বার্থেই এই যে কলেজের ছুটি বৃদ্ধি করেছে, এটা খুবই যৌক্তিক একটা সিদ্ধান্ত, সরকারের একটা জি মানবিক সিদ্ধান্ত। জি আমরা কারণ স্যার আপনার কাছে আবার আসবো। আমরা অধ্যাপক আব্দুল মান্নান স্যার কাছে যেতে চাই। স্যার আপনার কাছে একই প্রশ্ন, যে স্যার আপনি এই সিদ্ধান্তটি কিভাবে দেখছেন? আর আমরা আসলে যে বিশেষ করে মূল্যায়নের ক্ষেত্রে, পরের ক্লাসে ওঠানোর ক্ষেত্রে আমরা পরীক্ষা নেওয়াটাকে খুব বেশি করে মানে গুরুত্ব দিচ্ছি, আসলে কি স্যার এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, তাতে করে পরীক্ষা কি খুব জরুরি, পরীক্ষা কি খুব গুরুত্বপূর্ণ? মূল্যায়নের তো নিশ্চয়ই ব্যবস্থা থাকতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। বোধহয় এই বিষয়টা নিয়ে আজকে সহ দেশে এবং দেশের বাইরে এটা আমার তৃতীয় এই ধরনের অনুষ্ঠান। আজকে বিকেলে একই বিষয় নিয়ে আমি নিউ ইয়র্কের একটা টিভি চ্যানেলও আমার মন্তব্য করেছি। একই মন্তব্য আমি এখানেও করতে চাই। তবে এখানে সুবিধা হচ্ছে, এখানে যে দুজন আছেন তারা সরাসরি শিক্ষার সাথে জড়িত। একজন ঢাকা কলেজের প্রিন্সিপাল আর একজন শিক্ষা প্রশাসনের সাথে জড়িত ছিলেন। আমার আগের অনুষ্ঠানটাতে অভিভাবক ছিলেন। এখন আমি সত্যি কথা বলতে কি, ধরেন বাংলাদেশে না, সারা বিশ্বে প্যান্ডেমিকের কারণে প্রতিটি সেক্টরই ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনীতি, কৃষি, উৎপাদন ব্যবস্থা,
সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষা তো বটেই। তো এই যে বাংলাদেশেও অর্থনীতি এবং কৃষি এবং অন্যান্য কার্যক্রম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকে আমরা কিছুটা আবার উঠে এসেছি, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা উঠে এসে একটা ভালো জায়গায় আছে। এটা আমার কথা না, এটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কথা, যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই বছরটা শেষ হতে বেশি দিন নেই। আমাদের এটা বাংলাদেশের সরকারের কোনো স্ট্যাটিস্টিক্স না, এটা এডিবির স্ট্যাটিস্টিক্স বলছে 3.8 পর্যন্ত আমাদের জিডিপি যেতে পারে। এটা কিন্তু এই অঞ্চলের অন্য কোনো দেশে নাই, সবগুলোতে মাইনাস টাইনাসে আছে, একের কিছু উপরে আছে ভারত এবং চীন। কৃষিতে যে অসুবিধাটা হয়েছিল, কৃষিতে যে সমস্যাগুলো হয়েছিল, সেটিও মোটামুটি আল্লাহর রহমতে আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের ফসল ভালো হয়েছে, সেটি কৃষকের বা যে আমাদের যে সমস্যাটা হয়েছিল যে ধান কাটা শ্রমিক ছিল না, সেই ব্যবস্থাটা করা হয়েছে ছিল না, সেটা এইবার না, প্রতিবারই এই সমস্যাটা হয়, আগামীতে আরো বেশি হবে, শ্রমিক পাওয়া যাবে না। সেই কারণে আমরা এটা অন্য প্রসঙ্গ, আমরা আমাদের কৃষিকে মেকানাইজ করা ছাড়া, যান্ত্রিকীকরণ করা ছাড়া অন্য কোনো উপায় একসময় থাকবে না, এটা অনেক দেশের নাই। এখন আছে ওগুলো আমরা কিছুটা শুধরে উঠেছে, কিন্তু শিক্ষায় যে ক্ষতিটা হচ্ছে সেটি শুধরানোর কোনো সম্ভাবনা দেখি না, এটা সম্ভাবনা। কারণ শিক্ষার সাথে, সেটি আমি প্রাইমারি স্কুলের শিক্ষা বলি, কলেজ স্কুলের শিক্ষা বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বলি, তার সাথে মানুষের বয়সের একটা যোগসূত্র আছে, যে সে বয়সটি চলে যাচ্ছে, তার শিক্ষার যে বয়স ছিল সেটি উতরে যাচ্ছে। আর আমি 1971 সনের প্রজন্ম, আমি 1971 সনের মাস্টার্স পাশ করার কথা, 72 সনে পাশ করেছি, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধের কারণে 71-এ পড়াশোনা হয় না, সেটা ঠিকই। 71 সনে বা 72 সনে বাংলাদেশে যে শিক্ষার্থী সংখ্যা ছিল সেটি অত্যন্ত কম। বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষা পরিবার বলি সাধারণত এটাকে আমরা, সে একেবারেই প্রাইমারি বা প্রি প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 6.25 কোটি শিক্ষার্থী আছে। এইটা যদি একটা দেশ হতো, পৃথিবীর 100টা দেশ আমাদের নিচে থাকতো জনসংখ্যার দিক থেকে। তো এই অবস্থার মধ্যে আমরা এই শিক্ষাকে শিক্ষাকে আমরা যে সমস্যার মধ্যে আমরা পড়তে দেখেছি, এটি সমাধানের জন্য আমরা কম্প্রিহেন্সিভ কোনো পরিকল্পনা আমি যাবৎ হলেও এটা আমার কাছে দৃশ্যমান হয় নাই। আমরা অ্যাডহক ভিত্তিতে কাজ করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। যেমন আজকে বললো যে বন্ধ বাড়লো 31শে অক্টোবর পর্যন্ত, তারপরে যে পারবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে আমাদের, এই প্যান্ডেমিক কোভিড-19, এই যে প্যান্ডেমিক যেটাকে আমরা বলি, এই প্যান্ডেমিক কখনো যাবে না বিশ্ব থেকে। এর আগে অনেকগুলো প্যান্ডেমিক হয়েছে, অনেকগুলো মহামারী হয়েছে। যেমন একসময় কলেরা মহামারী ছিল, প্লেগ মহামারী ছিল, স্মল পক্স মহামারী ছিল, অনেকগুলো মহামারী ছিল। সেগুলো কখনো যাবে না, অতীতেও যায় নাই, এটাও যাবে না, আগামীতে যেগুলো আসবে সেগুলো থাকবে। যেটি হবে আমরা আশা করছি, তার প্রতিরোধ ব্যবস্থা একটা তৈরি হবে, ভ্যাকসিন তৈরি হবে, যেটি সারা দুনিয়াতে এখন একটা, এটা নিয়ে বড় বড় দেশে চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ভারত, এইসব দেশে একটা খুব প্রচেষ্টা চলছে। আজকে একটা ভালো খবর হচ্ছে, যুক্তরাষ্ট্রের যে চেষ্টাটা হচ্ছিল সেটি সফল হয়েছে বলে যুক্তরাষ্ট্র একটি মেডিকেল জার্নাল এটা প্রকাশ করেছে। এটি বয়স্কদের ক্ষেত্রে এটি সফল হয়েছে এবং যাদের বয়স কম তাদের ক্ষেত্রেও সফল হয়েছে। তবে এই ভ্যাকসিনটা বাজারে আসছে, এটা কালকে আসবে না বা এই মাসে আসবে সেটাও আমি মনে করি না, এটা সময় লাগবে। কেউ বলেন যে ফেব্রুয়ারি মাসের আগে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনাটা কম। যাক, সেটা হচ্ছে অন্য আরেকটা জিনিস। এখন আসি, এই যে শিক্ষা নিয়ে আমরা কম্প্রিহেন্সিভ প্ল্যান যে করছি, সেটা আমার কাছে দৃশ্যমান হয় না। যে আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল মহোদয় উনি বললেন ওনার কলেজের কথা, এটা স্বাভাবিক, এটা বাংলাদেশ ওনার কলেজ না, যে কোনো কলেজেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একই অবস্থা দেখা যাবে। কিন্তু আমরা যদি আর অন্য দেশে যে স্কুল খুলে চলো, আমি বিশেষ করে আমেরিকার কথা বলি, যে স্কুল, আমেরিকা একটা দেশ বা ইউরোপের কোনো দেশে যে মাস্ক পরবে না তার বিরুদ্ধে রাস্তায় মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে, কোনো অবস্থাতে মাস্ক পরবে না। ট্রাম্প
শুরুতে বলছে যে মাস্ক তো সন্ত্রাসীরা পরে, আমি কেন মাস্ক পরবো? সেই কারণে তার অনুসারে যারা, তারা এই বিষয়টাকে লুফে নিয়ে বলছে আমরা মাস্ক পরবো না। এখন আমেরিকার অনেক শহরের রাস্তায় মিছিল হয়, জার্মানির অনেক শহরের রাস্তায় মিছিল হয়, আমরা কোনো ধরনের মাস্ক পরবো না, আমরা যে যার মতো কাজে যাব। জার্মানিতে এর আগে আরেকটা অনুষ্ঠানে জার্মানির একজন আমাদের বাঙালি প্রফেসর ছিলেন, উনি বলছেন জার্মানির সব স্কুল খুলে দেওয়া হয়েছে এবং সেখানে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমি আমি আমার প্রশ্ন ছিল, উনি বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক, ফিজিক্সের সিনিয়র অধ্যাপক। তো আমি বললাম যে খুলে দেওয়া হয়েছে কেন? বলে খুলে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে বাচ্চা বাসায় থাকলে মা বাবা তো কাজে যেতে পারবে না, তারাও কাজে যাচ্ছে, বাচ্চাকে স্কুলে নিয়ে দিয়ে যাচ্ছে এবং সেখানে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। আমি পাশের একটা দেশের কথা বলি, আমাদের থেকে 2 ঘন্টার একটু ব্যবধান, সেটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়াতে আমার ছোট ভাই গিয়েছে, ওখানে এখন কদিন ধরে আছে, তার ছেলে ওখানে থাকে, তার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার ভাইয়ের সাথে আমার প্রায় প্রতিদিনই কথা হয়। সে বললো যে মালয়েশিয়াতে সব স্কুল খোলা, সব কলেজ খোলা, সব বিশ্ববিদ্যালয় খোলা, সব অফিস খোলা, সব কর্মকাণ্ড একেবারে স্বাভাবিক, কিন্তু বাচ্চা যদি মুখোশ না পড়ে, স্কুলের বাচ্চা খুব কালারফুল মুখোশ, সেটি স্কুল থেকে দেওয়া হয়েছে, সেটা যদি না পড়ে তাহলে স্কুলে না পড়লে স্কুল প্রশাসনকে ফাইন করা হবে, আর বাইরে না পড়লে অভিভাবককে ফাইন করা হবে। ফাইনটা কিন্তু খুব কম টাকা নেয়, 10,000 রিঙ্গিট ফাইন করা হবে। স্যার আপনি যে যে দেশগুলোর উদাহরণ দিচ্ছেন, আমাদের সাথে তো তাদের আসলে আমি বলছি যে রাতারাতি আমাদের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াটা সমীচীন হবে না, এটা একেবারেই আমি প্রিন্সিপাল মহোদয়ের সাথে একমত। কারণ আমাদের সংখ্যাটা দেখতে হবে, বিশাল একটা সংখ্যা, কিন্তু আমাদের কতগুলো জরুরি কাজ আটকে গেছে। যেমন এখন যদি আমি বলি 10 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্রকে কিভাবে আপনি কওমি মাদ্রাসা অ্যাটেন্ড করতে দিচ্ছেন, পরীক্ষা দিতে দিচ্ছেন? তারা তো অ্যাটেন্ড করছে, পরীক্ষা দিচ্ছে। ওকে, অক্টোবর এবং নভেম্বর মাসে ও লেভেল এ লেভেল পরীক্ষা হবে, সেই পরীক্ষা সরকার অনুমোদন দিয়েছে, পরীক্ষা নেওয়া যাবে, ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে নেওয়া যাবে। মাদ্রাসা ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, মাদ্রাসায় আছে 10 লক্ষ, কম না, এটা কিন্তু সংখ্যা কম না। তারা বলে 10 লক্ষ, এটা কম হতে পারে, বেশিও হতে পারে। এটা হচ্ছে কওমি মাদ্রাসা। সাধারণ মাদ্রাসা এখনো খোলে নাই। সাধারণ মাদ্রাসা আমাদের মেইনস্ট্রিম মাদ্রাসা বা মেইনস্ট্রিম শিক্ষা ব্যবস্থার সাথে একীভূত। এখন কথা হচ্ছে 14 লক্ষ এইচএসসি পরীক্ষার্থী বা সমমানা পরীক্ষার্থী আটকে গেছে। 1 এপ্রিল থেকে তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। আমি নিশ্চিত এটা হয়তো যখন পরীক্ষাটা হবে, আল্লাহ যদি যখন আমাদের সেই সুযোগটা দেয়, আমাদের অধ্যক্ষ মহোদয় বলতে পারবেন যে তার কলেজে যারা পরীক্ষা দেওয়ার জন্য রেডি ছিল তাদের কজন পরীক্ষা দেয়, কজন ড্রপ আউট হয়। আমার একটা আশঙ্কা হচ্ছে বিরাট সংখ্যক ড্রপ আউট হবে, এবং এটা বেশি হবে মেয়েরা। কেন হবে? কারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের যেসব মেয়ে কলেজে পড়তো, এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, তাদের বাপ মা বলবে যে এখন তো পরীক্ষা হচ্ছে না, কখন হবে সেটাও জানা যাচ্ছে না, সুতরাং মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। আমি একদম জেনে এই কথাটা বলছি, আমার পরিচিত বেশ কিছু মানুষ তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। যারা ম্যাট্রিক পরীক্ষার্থী ছিল তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে, ম্যাট্রিক পাস করার পরে বিয়ে দিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে বাল্য বিবাহ সংখ্যাটা অনেক বেড়ে গেছে, এবং সেটা পত্রপত্রিকায় এসছে, আমার কথা না। সুতরাং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি চিন্তার বিষয়, তরুণ প্রজন্মের একটা অংশ মাদক আসক্ত হয়ে পড়ছে, মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ছে, যারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলা থাকলে হতো না। আর আমরা যে এই অনলাইন ক্লাসের কথা বলি, হ্যাঁ, এটা একটা অল্টারনেটিভ, নিশ্চয়ই বটে, অল্টারনেটিভ তো বটেই। আমি একটা কোর্স পড়াই, সেটা আমি অনলাইন ক্লাস নিয়ে, আমার ক্লাসে 100% প্রেজেন্ট থাকে, কিন্তু কথা হচ্ছে যে এটা তো বিকল্প না, সামনাসামনি পড়ার বিকল্প না। তো আমি বলবো যে আমাদের সব সুরক্ষা ব্যবস্থা নিয়ে এটা সবগুলো একসাথে করা যাবে না। আপনি পরীক্ষামূলকভাবে আজকে এই ঘোষণার আগে একটা সম্ভাব্য কি হতে পারে, আজকে কি ঘোষণা আসতে পারে, একটা হচ্ছে এইচএসসি পরীক্ষার কথা বলেছে তারা, যে পরীক্ষা ছাড়া এসএসসি রেজাল্টের ভিত্তিতে সবাইকে পাস করিয়ে দাও। 2 নম্বর হচ্ছে কারিকুলাম কাটছাট করে 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা নিয়ে সেভাবে একটা করা যেতে পারে। আরেকটা হচ্ছে পুরো সিলেবাস, নানা রকম চিন্তা কোনটাই
আমার একটা বিকল্প প্রস্তাব ছিল, এটা মানা না মানা এটা আমার কোনো ব্যাপার না, জি আমার ঘরে কোনো এইচএসসি পরীক্ষার্থীও নাই, যে 2 সেট, এটা আমাদের অধ্যক্ষ যিনি আছেন ওনারা এগুলি নিয়ে ডিল করেন। আমার ছোট ভাই একটা বোর্ডের সচিব, আমার সবাই ছোট ভাই। তো আমি বলছি যে আপনি ধরেন বাংলা 2 সেট প্রশ্ন করলেন, একসাথে সব পরীক্ষার্থী আসলো না, আপনি 2 সেট একটা ইভেন অড নাম্বার, এটা ভাগ করার নানা আছে, প্রক্রিয়া আছে, ভাগ করে বলবেন যে এই সেটের পরীক্ষা এই বেলা হবে, 2 ঘন্টা হবে, মাঝখানে 2 ঘন্টা বিরতি দিয়ে আরেক সেটের পরীক্ষা হবে, সেটা একটা হওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে এটা রাতারাতি হবে না, এটা একটা পরিকল্পনার প্রয়োজন ছিল। আমার তো এখন কোনো পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় বা যারা সংশ্লিষ্ট আছেন তাদের কোনো কম্পোজিট কোনো পরিকল্পনা আছে কিনা জানি না, এক্সেপ্টিং যে যখন একটা বন্ধের দিন শেষ হবে, ছুটির সময় শেষ হবে, আবার ছুটি বৃদ্ধি করা। কিন্তু এটা তো আপনি মাসের পর মাস চালাতে পারবেন না। আপনি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন যে অক্টোবরের 31 তারিখ সব ঠিক হয়ে যাবে, স্কুল কলেজ আবার খুলবে? এটা তো আমি পারবো না, কেউ পারবে না, বড় বড় বিজ্ঞানীরা পাচ্ছে না। হ্যাঁ, নভেম্বর মাসে হবে, এটা যেমন মাসের পর স্যার, এটা যেমন মাসের পর মাস সম্ভব না, তেমনি আবার আমরা আমাদের সন্তানদেরকেও বা শিশুদেরকেও বিপদের মধ্যে ফেলতে পারবো না। আমাদেরকে একটা পদ বা পদ্ধতি বের করতে হবে। স্যার আপনার কাছে আসবো সমাধানের দিকটি নিয়ে। আমি যেতে চাই শ্যামল কান্তি ঘোষ আপনার কাছে জানতে চাইবো যে আপনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। আমাদের এই যে প্রাথমিক শিক্ষার যে অবস্থা, যে আমরা প্রায় 6 মাস বন্ধ, বিশেষ করে পিএসসি পরীক্ষা হলো না, জেএসসি পরীক্ষা হলো না, এই জায়গাটিতে যে ক্ষতির দিকটা আমরা বলছি যে অটো প্রমোশন, এই সময়টিতে যে আমাদের ছেলেমেয়েরা আসলে ওইভাবে প্রস্তুতিও নিতে পারেনি, সেই জায়গাটিতে আরেকটি মানে বলা হচ্ছে যে অটো প্রমোশন, আবার যতদিনই সময় পাওয়া যায় একটা অল্প পড়াশোনার মধ্য দিয়ে একটা মূল্যায়নের ব্যবস্থা করা। আসলে স্যারও বলছিলেন যে আমরা একটা প্ল্যান করতে পারি না, আসলে প্ল্যানটা কি হওয়া উচিত? আপনাকে ধন্যবাদ। জি শুনতে পাচ্ছি আপনাকে। ক্যামেরা বোধহয় শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি মনে করি যে প্রফেসর মান্নান সাহেব যেটা বলছিলেন যে আমরা বিকল্প ভাবনা যেটা নিতে পারি, কিন্তু প্রথম কথাটা কিন্তু উনি নিজেও বলেছেন যে আমাদের সন্তানদের বিপদের কথা, যে আমরা উনি প্রায় বলছেন যে 6.25 লক্ষ শিশুরা শিক্ষার্থী আছে, 6.25 কোটি শিক্ষার্থী, এবং এই 6.25 কোটি শিক্ষার্থীর মধ্যে আপনি মনে করেন যে প্রায় 2 কোটির উপরে আছে প্রাথমিক বিদ্যালয়ে, যদি প্রাক প্রাথমিক ধরি তাহলে 2 কোটি 30 লক্ষের কাছাকাছি। এখন এই 2.25 কোটি বলি, 2 কোটি 30 লক্ষ বলি, ছোট শিশুদেরকে আপনি কোথায় আটকে রাখবেন? আপনি স্বাস্থ্যবিধির কথা বলছেন, আমরা বড় মানুষ যারা লেখাপড়া জানি তারা সেটা মানি না, তার রাস্তায় চলি, সভা সমিতিতে যাই, যদি মাস্ক একটা থাকেও হয় পকেটে, না হলে মুখের নিচে থাকে, এবং নাক পর্যন্ত আটকানো সে বড় কষ্টকর। তো এই অবস্থায় আমাদের জন্য সরকারের পক্ষে বিকল্প ভাবনার সুযোগটা কি ছিল? সরকার তার যে কারিগরি কমিটি এ বিষয়ে রেখেছেন, সেই কমিটির কাছে সেটা দিয়েছেন। কমিটি বলেছে না, এখনো সময় হয়নি এটাকে উন্মুক্ত করবার জন্য। তবে হ্যাঁ, নিশ্চয়ই বছরের পর বছর এরকম থাকতে পারে না। মান্নান স্যার কয়েকটি দেশের উদাহরণ দিয়েছেন, যে সমস্ত দেশে এইভাবে স্কুল খুলে দেওয়া হয়েছে, শ্রেণী কার্যক্রম চলছে। আবার পাশাপাশি অনেক দেশই আছে যেখানে অনলাইনেই চলছে, কিন্তু সেই অনলাইনে শ্রেণী কার্যক্রম চালাবার ক্ষেত্রে মা বাবা সাহায্য করছেন। মা বাবার যেহেতু বা অভিভাবকদের কাজ বাইরে সেভাবে নেই, তাদেরও অফিস ঘরে থেকে কাজ করতে হচ্ছে, তারা সেই সহায়তা করছেন। উদাহরণ দিয়েছেন জার্মানি হচ্ছে একদম প্রথম কাতারের দেশ যারা এটাকে কন্টেইন করতে পেরেছিলেন সবচেয়ে ভালোভাবে, এবং সেইটা অন্য কেউ, তার পাশের দেশ ইটালি বা ফ্রান্স পারেনি। তা এখন তাদের কথা এবং এই পাশাপাশি দুটি দেশের কথা একভাবে বিবেচ্য নয়। উনি নিজেই বলেছেন যে আমাদের অন্যান্য ক্ষেত্রের যে সমস্ত ক্ষতি হয়েছে তা অনেকটা পুষিয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। কৃষির কথা বলে এটুকু বলেছেন যে কৃষিতে এখন লোকাল পাওয়া যাবে না, যান্ত্রিকরণ দরকার। আমি কৃষি সচিব হিসাবে এইটুকু কাজ করবার সুযোগ হয়েছিল যে কৃষি যান্ত্রিকীকরণের জন্য আমরা কিন্তু
প্রকল্প হাতে নিয়েছিলাম এবং সেই প্রকল্প চলমান আছে, সেই ব্যবস্থা হচ্ছে দিন দিন। এই যে কৃষিতে শ্রমিক পাওয়া যায় না, যে দেশের ৮০% মানুষ আগে কৃষির সাথে ছিল, সেই জায়গাতে এখন পাওয়া যায় না, সেটা আমি মনে করি সেটা হচ্ছে কিন্তু উন্নয়নের লক্ষ্য। অর্থাৎ এই লোকজনগুলো কেউ সার্ভিস সেক্টরে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এসেছেন, এখন সেই মানুষগুলোকে ওই জায়গায় রাখা এবং তাদের কাজের সংস্থান করাটাও জরুরি। আমি আবার ফিরে আসছি আমার সেই প্রাথমিক শিক্ষা বা শিক্ষার ক্ষেত্রে। এই মুহূর্তে যেটা হচ্ছে না সেটা হয়তো এর পরে বিকল্প ভাবনার জন্য আপনি পরীক্ষা মানুষ যেটা বলছেন পরীক্ষার ক্ষেত্রে এ লেভেল পরীক্ষার জন্য সরকার অনুমতি দিয়েছেন, সেটা দিয়েছেন ঠিক কি, সেখানে কতজন শিক্ষার্থী, আপনার কওমি মাদ্রাসার কথা বলেছেন 10 লক্ষ শিক্ষার্থী, তাদের পরীক্ষার ব্যবস্থা ভিন্নভাবে হবে হয়তো, তা তো থাকেনি এমনিতে ওই হস্টেলের মধ্যে, তাদের হয়তো বাইরে যাওয়া নেই, বাইরের থেকে আসা নেই। এই প্রশ্নটা কিন্তু বিবেচনা করবার, যারা হস্টেলের থেকে সেখানেই থাকছেন সেখানেই পড়াশোনা করছেন তাদের জন্য যে ব্যবস্থাটা করা সম্ভব, বাইরে থেকে একটা শিশু আসবে যাবে তার জন্য সেই ব্যবস্থা সম্ভব হবে না। আর আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা এখনো 40 জন বাচ্চার জন্য একটা শ্রেণীকক্ষ নিশ্চিত করাটাই কঠিন হয়ে গেছে, কোথাও কোথাও আরো বেশি থাকে। সেই জায়গায় যখন পরীক্ষা হবে আমি একটু সংখ্যা কমালেও কতটুকু দূরত্ব রেখে তাদেরকে বসাতে পারবো। এবং সে একইভাবে আমি মনে করি যে আমাদের যে হাই স্কুলগুলো উচ্চ বিদ্যালয়গুলো আছে বা উচ্চ মাধ্যমিকের কথা বলেছেন যে পরীক্ষাটা হয়তো আমার প্রশ্নের কথা বলেছেন, প্রশ্নের সেট একাধিক থাকেই, 4-5টা সেটও থাকে, সেটা পরীক্ষা নেওয়ানো যেতে পারে, সে মূল্যায়নও করানো যেতে পারে। এবং যদি একটা শ্রেণী থেকে আরেকটি শ্রেণীতে উন্নীত করার ব্যবস্থা করতে হয়, কোনো না কোনো মূল্যায়নের ব্যবস্থা দরকার। দুটি বিষয়, এক হচ্ছে যে প্রাথমিকে কি স্যার আপনার কাছে জানতে চাই যে এখন যে সিচুয়েশন চলছে বা যে অবস্থা রয়েছে, ছেলেমেয়েরা এই প্রায় 6 মাস পড়াশোনাটাও আসলে সেভাবে করতে পারেনি সারা দেশেই। আমি বলছি, আপনি দেখেন আপনি উত্তর পান কিনা। আপনি বলছিলেন স্যার আপনি বলছিলেন যে মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষাটা মাস্ট। আমি সেটাই বলছি, খুবই জরুরি। আমি বলছি মূল্যায়নটা কেন প্রয়োজন। যদি সবাইকেই প্রমোশন দিয়ে দেন ভাবছেন, তাহলে পরে যদি বৃত্তির ব্যবস্থা করতে চান, বৃত্তি কাকে দেবেন, কিভাবে দেবেন সে একটি প্রশ্ন। যদি না বৃত্তি দেওয়া হলো না, মিটে গেল। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে পরবর্তী শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ভর্তির একটা যুদ্ধ থাকে। সেটার একটি জায়গা হচ্ছে মেডিকেল কলেজগুলা, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রকৌশল কলেজগুলা, এবং চিকিৎসা প্রকৌশল প্রথম জায়গায় থাকে, তারপর অন্য বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গাগুলো থাকে, এরপর অন্য জায়গাগুলো আছে। তো সেখানে ভর্তির ক্ষেত্রে কি ব্যবস্থা হবে তাদেরকে, তাহলে পরে শুধুমাত্র ওই পরীক্ষা ধরে নিতে হবে, সেটাও কিন্তু পরীক্ষা, সেটা কিভাবে হবে তার জন্য চিন্তা করতে হবে। সে কারণেই প্রথমত এই পরীক্ষা হচ্ছে একটা ছাঁকনি, যেখানে ওই যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম একটা নম্বরের বেঁধে দেওয়া হয় যে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সে এত % নম্বর পেতে হবে, যারা বাংলা, ইংরেজি এবং নম্বর পেতে এত %, এরকম বলে দেওয়া থাকে। সেই বলাতেই একটা % চলে যায়, তারপরে যারা থাকে তাদের কাছে পরীক্ষা নিতে পারেন। তা না হলে 21 লক্ষ ছেলেমেয়ের পরীক্ষা নিয়ে একই সাথে যদি বলবেন যে সেটা একটা হতে পারে, সব জায়গায় একভাবে পরীক্ষা, মানে একটা পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হবে, তখনও কিন্তু আবার বিতর্ক আসবে, আইন কানুনের প্রশ্ন আসবে, বলবে যেটা চান্স, একদিন 1 ঘন্টায়। স্যার আপনি এইচএসসির কথা বলছিলেন। এইচএসসি, আমি কেন এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা, যে পরীক্ষা না দিয়ে প্রমোশনে বললেন, আমার কোনো জায়গা, আমি প্রথমে বলেছি ক্লাস 5-এ পরীক্ষা নিয়ে তাদেরকে সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তির ব্যবস্থা করা হয়। ক্লাস 8-এ সমাপনী পরীক্ষার মাধ্যমে ওই 8ম শ্রেণী যে জেডিএস পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে জেএসসি পরীক্ষা আর দাখিল পরীক্ষা, এই দুটোর মাধ্যমে সেখানেও বৃত্তির ব্যবস্থা আছে। সেই বৃত্তিগুলা তাহলে দেওয়া বন্ধ রাখতে হবে, দিয়ে প্রমোশনটা দিতে পারেন। কিন্তু আরেকটি জায়গা, সেটা হচ্ছে আপনি যে জায়গাটাতে হাত দিতে চেয়েছেন, সেটা হচ্ছে যে 6 মাস স্কুল বন্ধ, তার শিখনের দুর্বলতা থাকলো কিনা। অবশ্যই দুর্বলতা থেকে যাচ্ছে, যত নিচু ক্লাসে তাদের বেশি দুর্বলতা, তবে তাদেরটা কাটিয়ে ওঠা বা তাদেরকে মেকআপ করাটা সহজ হবে, কিন্তু উপরের ক্লাসেরটা করতে আরেকটু কষ্ট হবে। স্যার যেটা বলছিলেন যে ওনার মাস্টার্স পরীক্ষার আগে
মুক্তিযুদ্ধ এবং সেই সময় পড়ালেখা হয়নি, আবার পরে সে পরীক্ষা দিতে হয়েছে। সেই সময় শেখার জায়গাটা, বিশেষ করে যারা বিজ্ঞানের ছাত্র, যদি বলি চিকিৎসা বিজ্ঞানের ছাত্রের জন্য তার চূড়ান্ত বর্ষে এসে নানা বিষয় শিখতে হয় হাতে কলমে। সেই শেখাটা ত্রুটি থাকলে তিনি কাজ করতে পারবেন না। ঠিক একইভাবে প্রকৌশল বিদ্যার ক্ষেত্রেও, এবং যে ডোমেইন গুলার ক্ষেত্রে তার সাইকোমোটর ডোমেইনের কাজটা একদম হয় না তখন, এবং এফেক্টিভ ডোমেইনের কাজগুলো এরকম বন্ধ থাকে, এবং সেটা স্যার আরো ভালো বুঝবেন। সেই কাজগুলো যদি না হয়, সেই মানুষটি ব্যক্তি জীবনে কর্মজীবনে এসে ব্যক্তি মানুষটি কিন্তু আর কর্মের জন্য উপযুক্ত থাকেন না। শুধুমাত্র মুখস্থ বিদ্যার বা বই পড়ে দেখলেন বা এটা দেখলেন, সেই দেখাটা দিয়েই নিজেকে ঠিক একেবারে কর্মের জন্য উপযুক্ত করতে পারেন না। সে কারণে সেটা দরকার, এবং স্যার নিজেও বলেছেন যে মুখোমুখি শিক্ষার বিকল্প নেই। ঢাকা কলেজ যেটা করছে, তাদের ছাত্রদের সঙ্গতি আছে, সব ছাত্রকেই তাই ওনার বিয়ের মধ্যে আনতে পেরেছেন নেটওয়ার্কের আমরা মধ্যে। একটা বিরতি নেব, আমরা বিরতির পর এসে সমাধানের পথ খুঁজবো, এবং এই যে সমাধানের পথ খুঁজবো, অনলাইন ক্লাসের ব্যাপারে আপনি যে প্রসঙ্গটি টানলেন, সেই প্রসঙ্গে আমরা আসবো। আমরা একটু ছোট্ট বিরতি নেব। সমাধানের আমি বলবো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আলোচনায় ফিরবো, পরে এসে কথা বলা যাবে। ধন্যবাদ দর্শক। ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষাঙ্গন, ছুটি, ক্লাস আর পরীক্ষা। আমরা যেতে চাই অধ্যাপক নেহাল আহমেদের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে অনলাইন ক্লাসের ব্যাপারে আমরা আলোচনাটা শুরু করছি। আপনারা ঢাকা কলেজ অনলাইনে ক্লাস নিচ্ছেন বা একাদশ শ্রেণীর ক্লাস অনলাইনে নেবেন। স্যার, আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে স্যারও বলছিলেন যে সামনাসামনি ক্লাস করানো এক ধরনের অনুভূতি, বা সেটা শিক্ষকদের ক্ষেত্রে এবং ছাত্রদের ক্ষেত্রে, আবার ভার্চুয়াল ক্লাস আরেক ধরনের, সেটা খুব বেশি কার্যকর কিনা এক। আর আরেকটি বিষয় হচ্ছে যে স্যার, সামনাসামনি ক্লাস নিতে শিক্ষকরা যত বেশি অভ্যস্ত, অনলাইন ক্লাসে নিশ্চয়ই একটি ক্লাস করানোর ক্ষেত্রে নিশ্চয়ই একটি টেকনিক থাকা উচিত, বা সেই বিষয়ে নিশ্চয়ই আলাদা টেকনিকের প্রয়োজন নিশ্চয়ই। সেই জায়গাটিতে কি একটি খামতি থাকবে না? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আমি প্রথমেই বলে নিচ্ছি যে অনলাইন ক্লাস কিন্তু আমরা যে বাস্তবে করতে সামনাসামনি স্টুডেন্টকে সামনে নিয়ে যে ক্লাসগুলো নিই, সেটার বিকল্প নয়। কিন্তু এই মুহূর্তে যখন আমরা সবাই বিচ্ছিন্ন, ছাত্ররা বিচ্ছিন্ন, শিক্ষক বিচ্ছিন্ন, আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন, আমাদের তো বিকল্প কোনো পথ নেই। আমাদের এই ডিজিটাল পদ্ধতিতে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি এর মাধ্যমে, এবং পাশাপাশি আমি আপনাদের অবগতের জন্য জানাচ্ছি, ছাত্রদের সাথে আমাদের কতদিন দেখা হয় না, আমরা কতদিন ক্লাসে দাঁড়িয়ে ক্লাস নেই না। একজন শিক্ষক হিসেবে কিন্তু এটা আমাদের মনের ভিতরে একটা যাতনা আছে। তারপরও নিতে পারছি না ক্লাস। আমাদের ছেলেগুলি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে তো আমরা এই মুহূর্তে ডাকতে পারছি না যে তোমরা এসো ক্লাস নেব। বাস্তবতা সেটা আমাদেরকে সায় দিচ্ছে না। কিন্তু ছেলেদেরকে তো অন্তত যদি পড়াশোনার কাছাকাছি কিছুটা টাচে রাখা যায়, সেইটারই একটা পন্থা কিন্তু আমরা এই ডিজিটাল জিনিসটা ব্যবহার করছি। এবং এটাও সম্ভব হতো না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008-এ যে স্বপ্ন দেখেছিলেন সেই ডিজিটাল বাংলাদেশের, সেটার প্রায়োগিক দিক আমরা এখন ব্যবহার করছি, সেটার সুফল কিছুটা হলো দিতে পারছি। ছাত্রদেরকে ঢাকা কলেজের কথা যদি বলি, ঢাকা কলেজ শুধু ইন্টারমিডিয়েট না, আমরা কিন্তু অনার্স মাস্টার্স এর ক্লাসও দিচ্ছি অনলাইনে। এবং ইন্টারমিডিয়েটের কথা বিশেষভাবে বলতে হয় যে আমাদের ইন্টারমিডিয়েটের ঢাকা কলেজে প্রতি 30 জন ছাত্রের জন্য একজন গাইড টিচার, প্রত্যেকের হয়ে গেছে। সব টিচার, প্রত্যেকটা গাইড টিচার 30 জন ছেলের সাথে তারা একটা মেসেঞ্জার গ্রুপ করে নিয়েছে। মেসেঞ্জার গ্রুপ করে নেওয়ার ফলে ওই ছেলেদের সাথে প্রতি সপ্তাহে শিক্ষক একটা এভরিথি মিটিং করে। কারণ এই মুহূর্তে পড়াশোনার চেয়ে আরেকটা বড় জিনিস আমার কাছে মনে হয় ছাত্রদের মানসিক স্বাস্থ্য। মানসিকভাবে অনেক ছেলে হতাশ হয়ে যাচ্ছে, মানসিকভাবে অনেক ছেলে, ওই যে স্যার যে বললেন, মাদকের দিকে চলে যাচ্ছে, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিভিন্ন কাজে ইনভলভ হয়ে যাচ্ছে, ড্রপ আউটের ব্যাপার ঘটে যাচ্ছে। এবং ঢাকা কলেজের সমস্ত ছাত্রছাত্রীর সাথে কিন্তু আমরা এই মেসেঞ্জার গ্রুপ করে কিন্তু আমরা একটা প্রতি সপ্তাহে যোগাযোগ করতে পারছেন আমাদের গাইড টিচার, এবং গার্জিয়ানদের সাথে কথা বলছে, টেলিফোনে কথা
তো বলছেনই, পাশাপাশি একসাথে 30 জন ছেলে তাদেরকে দেখতে জুমের মাধ্যমে বন্ধুকে দেখছে, তাদের মধ্যে পারস্পরিক একটা যোগাযোগ হচ্ছে, অন্তত চেষ্টা করছি। কারণ আমি যেহেতু অন্য কোনো বিকল্প পথ নেই, এই বিকল্প তো এই মুহূর্তে নেই, অনলাইনের বিকল্প তো নেই, কাজে সেটাকে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ব্যবহার করার। এবং আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের ছেলেদের সাথে এখন শিক্ষকদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। তাদের যে কোনো সমস্যা, যে কোনো কিছু তারা তার গাইড টিচারকে ফোন করে, ক্লাস তো করেই, সেটা করে, ক্লাস করছে, এবং যে সমস্যা হচ্ছে, এবং তাদের বাবা মারও যদি সমস্যা হয়, কেউ আমাদের টিচাররা, গাইড টিচাররা কিন্তু বলতে পারে যে স্যার আমার ওই ছেলের বাবা অসুস্থ, তার করোনা হয়েছে, বা ওই ছেলের মা হাসপাতালে আছে, এই ধরনের তথ্য আমাকে বলে। তার মানে আমরা কোন পর্যায়ে চেষ্টা করছি। তবে এটাও ঠিক, ঢাকা কলেজ কিন্তু সারা বাংলাদেশ না। জি, আমার ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠেছে 1154 জন ছাত্র। 1154 জন ছাত্রের আমরা অনলাইনে পরীক্ষা নিয়েছি একটা বিশেষ পদ্ধতিতে। 1154 জন ছাত্রের 1154 সেট প্রশ্ন, এক প্রশ্নের সাথে আরেক প্রশ্নের মিল নেই। প্রথম পরীক্ষায় তারা ছাত্ররা ভেবেছিল তারা পাশাপাশি বসে একসাথে দেখাদেখি করে আলোচনা করে পরীক্ষা দিয়ে দিবে, কিন্তু প্রথম পরীক্ষাটাই কিন্তু সবাই খুব খারাপ করেছে, এবং পরে বুঝে গেছে যে এটা সম্ভব না। পরে যার যার পরীক্ষা তার দিতে হয়েছে, আলাদা আলাদা যার যার বাসায় প্রস্তুতি দেবে, এবং পরের পরীক্ষাগুলি থেকে তারা খুব ভালো করেছে। আমরা চেষ্টা করছি অন্তত এই ডিজিটাল বাংলাদেশের যে চিত্র মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন সেটার ব্যবহার করা। স্যার আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে এই যে অনলাইন ক্লাস, এটা অবশ্যই বিকল্প, এর বিকল্প এখন ছিল না। আমরা যেটা জানতে চাই যে এই যে টেকনিক, অনলাইন ক্লাস করানোর যে টেকনিক, এই প্যান্ডেমিক আসবে এটা আমরা কেউ জানতাম না। করোনা মহামারী, এই যে এই জীবনের সঙ্গে তো আমরা পরিচিত ছিলাম না। তো এখন তো আসলে আমাদেরকে এটাকে, এই অবস্থা কতদিন যেতে হবে আমরা জানি না। বিশেষ করে এই যে অনলাইন ক্লাসের টেকনিকের ব্যাপারে শিক্ষকদের আসলে স্যার কোনো প্রশিক্ষণের দরকার আছে কিনা? এবং ধন্যবাদ, যে কাজটা অলরেডি আমরা নিয়মিত করছি। আমাদের জুনিয়র প্রজন্মের যারা তরুণ শিক্ষক, আমি বলছি যে এই ডিজিটাল বা আইসিটি তাদের এই বিষয়ে জ্ঞান কিন্তু আমরা যারা একটু বয়স হয়েছে বা যারা একটু তাদের চেয়ে অনেক বেশি, কারণ তাদের স্কুল বা কলেজ লাইফে তারা এইগুলি প্র্যাকটিস করতে করতে আজকে তারা কেউ শিক্ষক হয়েছে বা বিভিন্ন প্রফেশনে গিয়েছে, মানে একটা জেনারেশন গ্যাপ আছে। এবং এদের উদ্যোগে কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের প্রথম ঢাকা কলেজ বাংলাদেশে যাত্রা শুরু করে। বাংলাদেশে প্রথম ঢাকা কলেজ শুরু করেছিল জাস্ট এপ্রিলের 1 তারিখ থেকে। শিক্ষা প্রতিষ্ঠান 17 মার্চ বন্ধ করে দিয়েছিল। আমরা 18-20 দিন, 2 দিনে আমরা হলগুলি খালি করার পরে জাস্ট 8-10 দিনের প্রিপারেশন আমরা শুরু করে দিয়েছিলাম। কিন্তু একটা সত্য, প্রথম একজন শিক্ষক প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন, এটা তো প্রথম দিকে তো একটা রীতিমতো, আপনিও বুঝেন, ক্যামেরার সামনে সবাই কিন্তু স্বাভাবিক হতে পারে না, এবং এটা একটা ট্রেনিং এর ব্যাপার, বা এই ভীতিটা কাটা দরকার। প্রথম দিকে অনেকের সমস্যা হয়েছে। স্যার আমি পাঠদান পদ্ধতির কথা বলছিলাম। হ্যাঁ, তরুণ প্রজন্মের শিক্ষক কিন্তু আমাদের যারা একটু প্রবীণ আছে তাদেরকে অচল শিক্ষককে সচল করেছেন। পাঠদানের পদ্ধতি বলছি, এটা তো সত্য, যখন আমি একজন ক্লাসে ক্লাস নেই, সত্যিকার তো আমার সামনে স্টুডেন্ট আছে, ক্লাস নেওয়া মানে শুধু বাচিক মুখে আমি যে শব্দগুলো উচ্চারণ করছি, এখন আপনারা দেখেন আমি শুধু কথা বলছি, আপনারা শুধু আমার মুখের কথার উচ্চারিত শব্দ শুনছেন। কিন্তু একটা ক্লাসে কিন্তু একজন শিক্ষক শুধুমাত্র মুখের উচ্চারিত শব্দ দিয়ে ছাত্রকে মুগ্ধ করেন না, তার সমস্ত শরীর কথা বলে, এবং ছাত্রদের সাথে যে ইন্টারাকশনটা হয় সেটার সুযোগটা কিন্তু এই অনলাইন পদ্ধতিতে খুব সীমিত। মাঝে মাঝে জুমে করা যায়, কিন্তু জুমে করতে গেলে দেখা যায় যে বেশ কিছু সমস্যা হয়, টেকনিক্যাল সমস্যা হয়। বাস্তবিক অর্থে ওই প্র্যাকটিক্যাল ক্লাস আমরা যেভাবে সবসময় স্বাভাবিকভাবে ক্লাস নিই, সেটার বিকল্প বা সেটার সেই পর্যায়ে ক্লাস তো আমরা নিতে পারি না, এটা সত্য। কিন্তু আরেকটা জিনিস হয়েছে যে শিক্ষকরা কিন্তু যেহেতু এখানে অনলাইনে ক্লাস নিচ্ছেন, এটা রেকর্ডেড হয়ে যাচ্ছে, শিক্ষকরা কিন্তু যথেষ্ট প্রিপারেশন নিয়ে মাইকের সামনে দাঁড়াচ্ছেন বা ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। এবং আমি আমাদের শ্রদ্ধেয় স্যার আছে, স্যারকে জানাচ্ছি যে আমাদের শিক্ষকদের পড়াশোনা কিন্তু বেড়ে গেছে, কারণ মাইকের সামনে দাঁড়িয়ে বা এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে তথ্য তো ভুল দেওয়া যাবে না। এমনিতে আমি একটা ক্লাসে অনেক কথা বলে ফেলতে পারি, কিন্তু একটা যখন টানা আমি 30 মিনিট বা 35 মিনিটের ক্লাস নিচ্ছি, সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করছি, এবং সঠিক তথ্য না দিলে সেটা যেহেতু রেকর্ডেড হয়ে যাচ্ছে, টিচাররা কিন্তু সাংঘাতিক খুব সতর্ক হয়ে গেছে।
এবং পড়াশোনা তাদের বেড়ে গেছে, যে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে মাইকের সামনে দাঁড়ানোর আগে যথেষ্ট প্রিপারেশন নিয়ে তারা ক্লাসটা দেওয়ার চেষ্টা করছে। এতে আমার কাছে মনে হয়েছে করোনাকালে শিক্ষকদের পড়াশোনা বেড়েছে, তাদের মান বেড়েছে, এবং এটাও যদি সরাসরি ছাত্রদেরকে আমরা এখন পেতাম, ক্লাসের মান আরো বাড়তো, এটা আমার বিশ্বাস। স্যার আমরা সময় পেলে হয়তো আপনার কাছে আবার আসতে পারবো। অধ্যাপক আব্দুল মান্নান স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে আপনার কাছে দৃশ্যমান হয়নি যে আমাদের এই যে এই করোনাকালীন সময়টাতে কোনো কম্প্রিহেন্সিভ প্ল্যান আপনি দেখেননি বা আপনার কাছে দৃশ্যমান হয়নি। স্যার আসলে আমরা সমাধানের পথে হাঁটতে চাই। দীর্ঘদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা যাবে না, আমাদের ছেলেমেয়েদের বয়সও বাড়ছে, সেশন জট বাড়বে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। স্যার সমাধানের পথে হাঁটতে চাই, আপনি সমাধান কি দেখছেন? ধন্যবাদ। আমি একটা হাইপোথিসিস দিতে চাই, জি। ধারণা, এটা সঠিক হতেও পারে না হতে পারে। হাইপোথিসিসটা হচ্ছে 2020 সালে করোনা বাংলাদেশে এখন যে অবস্থায় আছে কিছু হেরফের হবে, থাকবে, সারা বিশ্বে থাকবে। 2000 ডিসেম্বরের আগে আপনি বাংলাদেশে বা এই অঞ্চলে বা কোনো দেশে, বিশেষ করে উন্নয়নশীল দেশে, এটার ভ্যাকসিন পাওয়া যাবে যদি আমাদের সরকারের অনেক চেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেকভাবে চেষ্টা করে রাখছেন, তিনি বিকল্প অনেক পন্থা তৈরি করে রাখছেন। তারপরে যেটা ডিসেম্বরের আগে বাংলাদেশে সহজলভ্য হবে, এটা আমার মনে হয়। সুতরাং ধরে নেন, এটা হাইপোথিসিস, ইট ক্যান বি টোটালি রং, যে এই বছর আমাদের স্বাভাবিক হচ্ছে না। তাহলে কি আমরা সবকিছু বন্ধ রাখবো? তা তো না। আমরা তো মার্চ মাসের 17 তারিখ থেকে স্কুল কলেজ বন্ধ করলাম। 8 তারিখ বোধ সম্ভবত প্রথম, না 8 তারিখ না 18 তারিখ প্রথম করোনা রোগী বাংলাদেশে শনাক্ত হলো, বিদেশ ফেরত। তারপরে কিছুদিন সব স্কুল অফিস আদালত সব বন্ধ ছিল। এখন কিন্তু সবকিছু স্বাভাবিক, মানে শিক্ষাঙ্গন ছাড়া সবকিছু স্বাভাবিক। আপনার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক, আন্তর্জাতিক ফ্লাইট নিয়মিত সব জায়গায় যাচ্ছে না, কিন্তু সীমিত আকারে যাচ্ছে। আমাদের যে যারা প্রবাসী চাকরি প্রার্থী দেশে এসেছিলেন, তারা স্কুল কলেজ ছাড়া স্যার আমরা যে নিউ নরমাল লাইফের কথা বলছি, নতুন স্বাভাবিক জীবনের কথা বলছি, আমরা নতুন স্বাভাবিক জীবনেই আছি। আমি পার্সোনালি নতুন স্বাভাবিক। আমি এটা 7ম মাস হলো, আমি গত 6 মাস পার হয়ে গেছে, গত 22 তারিখ আমি ঘর থেকে বের হইনি। কিন্তু আমি তো বের হচ্ছে না, যেহেতু আমার কোনো কাজ কাম নেই, চাকরি নেই। আমার তো এত এই বয়সে অফিসে গিয়ে চাকরি করার আমার বয়স নেই, কিন্তু আমি একটা ক্লাস নেই, সেটা অনলাইনে নেই। কিন্তু কথা হচ্ছে, আমাকে দিয়ে তো বা ঢাকা কলেজকে দিয়ে তো সারা বাংলাদেশ বিচার করা যাবে না। প্রত্যেক বিশ্ববিদ্যালয়, প্রত্যেক ইউনিভার্সিটি, প্রত্যেক কলেজ, প্রত্যেক স্কুলের ভিন্ন ভিন্ন প্রেক্ষিত আছে, ভিন্ন ভিন্ন সমস্যা আছে। আমি একজন মায়ের কথা বলি, তিনি আমাকে বলছিলেন তার 2টো সন্তান, ছোট, প্রাইমারি কেজিতে পড়ে, একটা বোধহয় কেজি 1-এ পড়ে, একটা বোধহয় ক্লাস 1-এ পড়ে। তাদের ক্লাস হয় ভিন্ন ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন বিষয়ে। ওই যে বলছিলেন মা তাকে স্কুলে পড়াতে সহায়তা করবেন, মা কিন্তু এক জায়গায় চাকরি করতেন, বাচ্চাদের জন্য, বাচ্চাদের স্কুলে গিয়ে দিয়ে তিনি চাকরিতে চলে যেতেন। তার চাকরিটা অন্য একটা স্কুলের শিক্ষকতা ছিল। ওই চাকরিটা এখন আর নাই, যেহেতু স্কুলটা বন্ধ হয়ে গেছে। আপনি জানেন বাংলাদেশে প্রায় 200, আমি এখনকার স্ট্যাটিস্টিক জানি, আমি মাসখানেক আগের স্ট্যাটিস্টিক জানি, বাংলাদেশে 200 থেকে 250 স্কুল বন্ধ হয়ে গেছে, এগুলো আর খুলবে না, এগুলো প্রাইভেট স্কুল। তো এই বাচ্চাদের এখন উনি দেখাশোনা করেন বাসায়, অনলাইনে পড়াশোনা। বলে যে স্যার, একই সময় আমার একটা বাচ্চা কেজি 1-এর না কেজি 2, আরেকটা বাচ্চা ক্লাস 1-এর, আমি একই সময় কিভাবে সামাল দেবো? আমি তো বাসায় একলা, আমার হাজবেন্ড তো চাকরিতে যায়। এটা একটা মায়ের কথা বলছি আমি। এখন বাংলাদেশে হাইপোথিসিস ধরে নিচ্ছেন আপনি ডিসেম্বরের আগে স্বাভাবিক হচ্ছে না, তাহলে কি করবেন? আপনি কি এইভাবে চলতেই থাকবে? অবশ্যই না, এভাবে চলার দরকার নেই। আমাদের সমস্যা আছে, ছিল, সবসময় থাকবে কোনো না কোনো ভাবে, কিন্তু তার সমাধান আমাদের একটা খুঁজে বের করতে হবে। আমি সম্প্রতি ভারতের একটা আদিবাসী অঞ্চলের একটা স্কুলের দেখলাম যে বাইরে স্কুলের পিছনে সব ব্ল্যাকবোর্ড করে দিয়েছে, এবং সেখানে আলাদা আলাদা করে বাচ্চারা বসছে, শিক্ষক পিছনে মেগাফোন দিয়ে ক্লাস নিচ্ছে। এখন সেটাই তো সব জায়গায় অনুকরণ করা যাবে না। আমাদের যেহেতু আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক, বললাম যে 6 কোটি, হিউজ নাম্বার, আমরা রাতারাতি এগুলোকে কিছু করতে পারবো না। আমরা ধাপে ধাপে আমাদের প্ল্যানগুলো করতে হবে।
কম্প্রিহেন্সিভ প্ল্যান করতে হবে। এই আগামী 1 মাসের মধ্যে আমাকে এই সমস্যাগুলো এইভাবে সমাধান করতে হবে। কিভাবে সমাধান করতে হবে? ধরুন কথার কথা, ওই যে কমি মাদ্রাসা সব ছেলে কিন্তু ওই মাদ্রাসা থাকে না, বিপুল সংখ্যক মাদ্রাসা থাকে, বাইরে থেকেও আসে। এই যে তারা বাইরে থেকে আসে, মাদ্রাসায় থাকছে, তারা পরীক্ষা দিচ্ছে, এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট আমাদের নজরে আসে নাই। হলেও হতে পারে, না হতে পারে, আমাদের নজরে আসে নাই। এখন আমার এটা হচ্ছে, স্কুলটা তাৎক্ষণিক খোলা যাবে না। আপনি যেটা করতে পারবেন, এটা ওই অধ্যক্ষ মহোদয় ব্যাপার, ওনার এইচএসসি পরীক্ষার্থী কতজন আছে আমি জানি না। ওই যেটা আমাদের শ্যামলবাবু বলেছেন, অল্টারনেটিভ প্রশ্ন থাকে, ওই প্রশ্নটি, কারণ সবাই ইন্টারমিডিয়েট যারা পাশ করে সবাই ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায় না, কলেজে ভর্তি হতে যায় না, তারা ইন্টারমিডিয়েট সার্টিফিকেটে নিয়ে ওই বিদ্যায় যে চাকরিটা পাওয়া যায় সেখানে খুঁজতে যায়। বিশ্ববিদ্যালয় ভর্তির কথা যদি আসি, পরীক্ষা নেওয়ার দরকার নেই। আমরা বহুদিন ধরে এসব নিয়ে ঘাটাঘাটি করছি। নম্বরের ভিত্তিতে, যেমন এইচএসসিতে যেভাবে ভর্তি হয়, নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। হোক না 1 বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি এইচএসসি নম্বরের ভিত্তিতে, এইচএসসি বা এসএসসি দুইটা একসাথে যোগ করে ভর্তি হোক না কেন? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলাম, আমার তো ভর্তি পরীক্ষা ছিল না, নম্বরের ভিত্তিতে আমাকে, তখন চাপ ছিল না অবশ্যই, সেটা ঠিক, নম্বরের ভিত্তিতেই আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হতে পেরেছিলাম। হ্যাঁ, তো হোক না 1 বছরের নম্বরের ভিত্তিতে ভর্তি। আর বৃত্তিটা এখন আমার কাছে মুখ্য না, কারণ বর্তমান সরকারের আমলে ছাত্রছাত্রীদের যে যতটুকু সুযোগ সুবিধা দিয়েছে, এই 1 তারিখ জানুয়ারির প্রায় 37 কোটি বা 36 কোটি বই বিলি হবে বলছে সরকার, বলছে। এটি বিশ্বের কোনো দেশে নেই। 1 তারিখ প্রত্যেকটা ছাত্রের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া স্কুলের, বিশ্বের কোনো দেশে নেই, বাংলাদেশে করেছে। সুতরাং বৃত্তিটা এখানে অত বেশি। আমরা শেষ দিকে চলে এসেছি, আমরা একটু শ্যামলকান্তি ঘোষকে সুযোগ দিতে চাই আপনার। আমি সবশেষে এটা শেষ করি যে একটা জিনিস মনে রাখতে হবে, অনলাইন ক্লাস এটা সামনাসামনি ক্লাসের বিকল্প না। আমরা যারা শিক্ষক আছে এখানে সেটা বুঝি। প্র্যাকটিক্যাল ক্লাস আপনি কিভাবে করবেন, কেমিস্ট্রির ক্লাস কিভাবে করবেন, ইঞ্জিনিয়ারিং ক্লাস কিভাবে করবেন, তারপরে ম্যাথে কি বলে যে ফিজিক্সের ক্লাস কিভাবে করবেন, ডাক্তারি যারা মেডিকেল কলেজে পড়ে তারা কি অনলাইনে মেডিকেল শিক্ষা নেবে? আপনি কি সেই ডাক্তারের কাছে যাবেন একদিন? যাবেন না। সুতরাং আমাদেরকে একটা কম্প্রিহেন্সিভ কম্পোজিট প্ল্যানের কথা চিন্তা করতে হবে, একটা লং টার্ম পার্সপেক্টিভে, 3-4 মাস, 5 মাস, 6 মাসের পার্সপেক্টিভ। ধন্যবাদ আপনাকে। জি, শ্যামলকান্তি ঘোষ, আপনার কাছে আসবো। যে স্যার বলছিলেন যে আমাদেরকে একটি টেকসই পরিকল্পনা শিক্ষার ক্ষেত্রে করতে হবে। আপনার কাছে জানতে চাই, আপনিও বেশ কিছু সমস্যার কথা বলছিলেন প্রথম দিকের আলোচনায়, সেই সমাধানের পথে হাঁটতে চাই। আপনার কাছে আপনি সমাধান কিভাবে দেখতে চান? আমি মনে করি সমাধানের সূত্র সরকার বা এই নিয়ে যারা কাজ করছেন তারা বের করবেন। তবে তার মধ্যে একটু কিছু কথা বলতে চাই। এর আগে একটু বলেছিলাম যে কিন্তু সেরকম তো আমরা দেখিনি। সরকারের শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক এই সমস্ত জায়গায় এই যে ঘরে বসে শিখি বা অন্য ভাবে টেলিভিশনে, রেডিওর মাধ্যমে পৌঁছবার ব্যবস্থা হচ্ছে। এর বাইরে হয়তো ওই যে মান্নান স্যার যেটা বলছেন যে এর উদাহরণ দিলেন আদিবাসী অঞ্চলে যেভাবে হচ্ছে, অথবা কাশ্মীরে একজন আইএস অফিসার তিনি মাঠের মধ্যে ক্লাস করার ব্যবস্থা করেছেন, ওই রকম গুলো হয়তো বিচ্ছিন্ন ঘটনাগুলা আস্তে আস্তে আমাদের সবার সামনে আসবে। তখন দেখা যাবে যে আমাদের এখানেও নতুন কিছু হয়েছে। এমন হতে পারে যে সপ্তাহে 6টা দিন যে শ্রেণী কার্যক্রম চলে, এটাকে 3টা ভাগ করে ভালো, 2 দিন 2 দিন করে 2টা মাত্র ক্লাস আসলো, যে 1, 2, 3, 4, 5, 6 বা 1 এবং 5, 3 এবং 2 এরকম করে করে যাতে করে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করেই এই শ্রেণী কার্যক্রম চালাবার একটা ব্যবস্থা হতে পারে। সেই চিন্তা হয়তো বা করার প্রয়োজন পড়তে পারে, সেগুলো হয়তো সরকার করবেন। কিন্তু তার আগে ওই যে আমি যে কথা বলছি যে আমাদের কাছে কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় দায় থাকে মানুষের জীবন এবং তার সম্পদের নিরাপত্তার জন্য, এবং এইটার দিকে কোনো সমস্যা হলে তখন কিন্তু সবাই বলবেন। আর একটা হচ্ছে যে যদি ওই যে স্যার যেটা বললেন যে তার স্কুল বন্ধ হয়ে গেছে, তিনি মা এই কাজগুলো করেন, এখন আমাদেরও সমস্ত শিশুরই মা বাবাকে, যিনি বাসায় থাকেন, মা বাবা ভাই বোন, তাকে তার সন্তানটাকে দেখা দরকার, তার পড়াটা কি হচ্ছে, সেটা টেলিভিশনের মাধ্যমে হোক, রেডিওর মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে সেটা কতটা সে শিখতে পারছে, আয়ত্ত করতে পারছে, সেটাকে দেখা। আর আরেকটি কথা আপনি বলছিলেন যে এই যে টেকনোলজির মাধ্যমে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে
কতটা আমাদের সেই যোগ্যতা দক্ষতা আছে। নিশ্চয়ই আমরা সেই জায়গায় হাঁটা শুরু করছি মাত্র। প্রাথমিকে কিন্তু এই ব্যবস্থা শুরু করা হয়েছে টেকনোলজির মাধ্যমে শিক্ষা, সেটার কাজ শুরু করা হয়েছে 2010 সালে, কিন্তু টেকনোলজি শিক্ষার কাজটা ওইভাবে করা হয়নি। দুটি জায়গা, টেকনোলজিক্যাল পেডাগজিক্যাল নলেজ, শুধুমাত্র শিক্ষণ বিদ্যা নয়, টেকনোলজির মাধ্যমে শিক্ষণ টিকা কিভাবে করা যায় সেটার একটা জ্ঞান বা দক্ষতা আয়ত্ত করবার যে ব্যবস্থা সেটা করা হচ্ছে। এখন এর সমাধানের সূত্র হতে পারে ওই রকম যেটা বলছিলেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয়তো খেলার মাঠ আছে, ও সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ আছে, সেই মাঠের মধ্যে বসিয়ে সেটা কয়দিন কতটুকু, তারপরে আপনার এখানে আবার একটা বিতর্কের অবস্থা হবে, সব রোদের মধ্যে ঝড়ের মধ্যে মাঠের মধ্যে বসানো হয়েছে, আমরা একদম শেষ দিকে মিডনাইট আলোচনায় চলে আসবে, সেটা পত্র পত্রিকায় এসে যাবে, সেই সমস্যাও আছে। তবে নিশ্চয়ই প্রথম হচ্ছে যে টেকনোলজির মাধ্যমে শিক্ষাটার সাথে মা বাবা ভাই বোন বা অন্য পরিবারের অন্য লোকজনদের যুক্ত করা, তারপর সামাজিক দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব কাছে এনে সেটা 6 দিনের পরিবর্তে যদি সপ্তাহে 2 দিন 3 দিনও করা যায় সেটাকে বিবেচনা করে দেখা, এবং সেই সাথে সে খেলার মাঠ বলি বা অন্য কোথাও বলি সে কাজ সেগুলোকেও বিবেচনায় রেখে দেখা, নানা রকমের পরিকল্পনাগুলোকে পরীক্ষা করে দেখে যেটা যেখানে সবটাই একই জায়গায় কাজ করবে, সব জায়গায় ভালো মতো একইভাবে কাজ করবে এটা আশা করবার নয়, যেটা যেখানে কাজ করে সেটা চর্চা করবার চেষ্টা করা, এবং সেই চেষ্টাগুলো কিন্তু চলছেও বিভিন্ন জায়গায়। শিক্ষক মহোদয়রা, যারা শিক্ষিকা মহোদয় আছেন তারা করছেন সেই কাজগুলা, তারা নিজেরা চেষ্টা করছেন যে কিভাবে শিক্ষার্থীদের করা যায়। শিক্ষকরা নিজেরা 1-to-1 বাচ্চাদের বাড়িতে যেও তাদেরকে বলে আসছেন যে এটা করলে ভালো হয়, বা আরেকজনের মাধ্যমে এটা করাচ্ছেন, তো অভিভাবকদের মাধ্যমে করাচ্ছেন যোগাযোগ করে। সেই কাজগুলো চলতে থাকলে শিক্ষণটা অনেকখানি অন্তত চলতে পারবে। তো নিশ্চয়ই স্বাভাবিক অবস্থায় যেটা হয় সেটা নয়, আমরা স্বাভাবিক অবস্থার বাইরেই আছি এটা ধরে নিতে হবে, বা এটা শুধু আমরা নয় সমগ্র পৃথিবী আমরা স্বাভাবিকতা থেকে বাইরে। আমাদের শিক্ষণটায় ধ্রুবতা আছে, আবার সুযোগও আছে যে আমরা এখন টেকনোলজির মাধ্যমে শিখতে পারি, আগের দিন এটা ছিল না, সেটাও কিন্তু অনেক বড় রকমের আমাদের জন্য বিপর্যয় ছিল, তখনও আমরা উত্তরণ ঘটিয়েছি। নিশ্চয়ই আমরা সেই উত্তরণটা ঘটাতে পারবো। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অধ্যাপক আব্দুল মান্নান, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক নেহাল আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি শ্যামল কান্তি ঘোষ আপনাকে। আমরা শেষ করব আজকের ইভ্যালি 21 রাত। দর্শক, আমাদের আলোচনা থেকে যে বিষয়টি বেরিয়ে আসলো যে এই অবস্থা আসলে খুব বেশি দিন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সম্ভব নয় বা সম্ভব হবে না। আমাদের শিশুদেরকেও আবার আমরা ঝুঁকির মধ্যে স্কুল কলেজে পাঠাবো না। সেই ক্ষেত্রে আমাদের সরকারকে বা শিক্ষা মন্ত্রণালয়কে একটি পরিকল্পনা করেই এগোতে হবে। নিশ্চয়ই আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সেই পরিকল্পনা নিয়ে এগোবে, আমরা সেই আশা করছি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।